আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা হবে একটা গ্রেট কনসেপ্ট আইসোমরফিক মিমিক্রি। জীববিজ্ঞানের এই কনসেপ্টটি মূলত রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের শাসনতন্ত্র, গঠনতন্ত্র, পররাষ্ট্রনীতি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তঃবিষয়ক বিষয়বস্তুকে নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে। তো সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে আইসোমরফিক মিমিক্রি বিষয়বস্তুটাকে আরেকটু সহজ ভাষায় আমরা বোঝার চেষ্টা করি। আইসোমরফিক মিমিক্রিটা হচ্ছে ধরুন একটা সাপ, খুব সাধারণ একটা সাপ, কিন্তু আ আক্রমণের ভয়ে সে বিষধর সাপের মতো আচরণ করে। অর্থাৎ তার কোনো বিষ নেই, কিন্তু সে আচরণটা করে, সে প্রচণ্ড বিষধর একটা সাপ, তাকে আক্রমণ করতে গেলে সে কামড়াবে এবং এই কামড়ে মৃত্যু হতে পারে। অর্থাৎ সে ভান করে সে প্রচণ্ড বিষধর সাপ, কিন্তু মূলত সে খুব সাধারণ একটা সাপ। তো এই কনসেপ্টটা যখন রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় রাষ্ট্র এবং সমাজনীতিতে প্রয়োগ করা হয়, তখন দেখা যায় যে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান মূলত আ একটা প্রতিষ্ঠান, অথচ আ তার কার্যকারিতা এবং জবাবদিহিতা দেখলে মনে হয় না সে একটা প্রতিষ্ঠান। অর্থাৎ সে প্রতিষ্ঠান এর ভান করে। এখন এটা কিভাবে হয়? খুব ইন্টারেস্টিং বিষয়। এটা এভাবেই হয়। একটা রাষ্ট্র গঠনের সময় যখন তার শাসনতন্ত্র প্রণয়ন করা হয় বা পররাষ্ট্রনীতি প্রণয়ন করা হয়, সাথে, সাথে সেই রাষ্ট্র বেশ কিছু আ আন্তর্জাতিক আ প্রতিষ্ঠান নিজ দেশে তৈরি করে এবং এই প্রতিষ্ঠান মাধ্যম তারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে একটা গ্লোবালাইজেশন এ। তো এইরকম অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাষ্ট্র যখন তার অভ্যন্তরীণ আ রাষ্ট্রনীতিতে এবং আন্তঃবিষয়ক বিষয়বস্তুতে সম্পূর্ণরূপে আ প্রতিষ্ঠিত না হয়, তখন এই আ তৈরিকৃত প্রতিষ্ঠানগুলো মূলত সঠিক আচরণ করতে পারে না। আমি খুব সহজ ভাষায় কথাটা বলতে চাই। ধরুন বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে তথ্য কমিশন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো মূলত আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভার্সন। অর্থাৎ আন্তর্জাতিকভাবে গুম কমিশন আছে, আন্তর্জাতিকভাবে তথ্য কমিশন আছে, আন্তর্জাতিকভাবে নির্বাচন কমিশনগুলো। এগুলা পৃথিবীর ১ম শ্রেণীর দেশ বা উন্নত বিশ্ব বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেইনটেইন করে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়। এই প্রতিষ্ঠানগুলোর একটা সাবডিভিশন বলতে পারেন বা ব্রাঞ্চ অফিস বলতে পারেন। পৃথিবীর অনেক দেশেই আছে, যে দেশগুলো আ আন্তর্জাতিকভাবে বা গ্লোবালি কানেক্টেড। তো এইরকম প্রতিষ্ঠান আমাদের দেশেও আছে। তথ্য কমিশনও আছে, গুম কমিশনও আছে, নির্বাচন কমিশনগুলো আছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কি আন্তর্জাতিক পরিমণ্ডলের মানদণ্ড অনুযায়ী কার্যকারিতা কিংবা জবাবদিহিতা নিশ্চিত করে? সে আন্তর্জাতিক মানদণ্ডে হয়তো তার গঠনতন্ত্রটা আছে বা সেই প্রতিষ্ঠানের শাসনতন্ত্রটা আছে, কিন্তু তার যে জবাবদিহিতা এবং কার্যকারিতা সেটা কিন্তু নেই। অর্থাৎ আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন, ধরুন একটা সিম্পল উদাহরণ দিই, তথ্য কমিশন। তো বিশ্বময় তথ্য কমিশনের যে নির্দিষ্ট জবাবদিহিতা এবং যোগ্যতা আছে, আমাদের অভ্যন্তরীণ যে তথ্য কমিশন আছে তার কি সেই সঠিক আ গ্রহণযোগ্যতা এবং জবাবদিহিতা আছে? যদি না থাকে, তাহলে আমাদের এই তথ্য কমিশনটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে শুধুমাত্র শাসনতন্ত্র এবং গঠনতন্ত্রের নিমিত্তে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। অর্থাৎ কাজ করছে, কিন্তু তার জবাবদিহিতা এবং দক্ষতা সুনিশ্চিত করছে না। তাহলে এটা একমাত্র লোক দেখানো প্রতিষ্ঠান। এরকমভাবে তথ্য কমিশন হতে পারে বা গুম কমিশনও হতে পারে বা নির্বাচন কমিশনও হতে পারে। এই প্রতিষ্ঠানগুলো লোক দেখানো প্রতিষ্ঠান। এখন এই প্রতিষ্ঠানগুলো কেন আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি হওয়া সত্ত্বেও তার কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না? এর পেছনে বেশ কিছু কারণ আছে। যেমন এটা কোনো একটা দাতা সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান হতে পারে বা আন্তর্জাতিক কোনো কমিউনিটি থেকে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান হতে পারে বা একটা এরিয়া ভিত্তিক কোনো একটা প্রতিষ্ঠানের আও একটা ব্রাঞ্চ অর্গানাইজেশন হতে পারে। এখন যদি কোনো দাতা সংস্থা কর্তৃক এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়ে থাকে, তবে সেই প্রতিষ্ঠান অবশ্যই আন্তর্জাতিক যে দাতা সংস্থা আছে
তাদের তৈরি করাতে যে শাসনতন্ত্র এবং গঠনতন্ত্র আছে সেই নীতি অনুযায়ী চলবে। আমি খুব সংক্ষিপ্ত আকারে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। মনে করেন জাতিসংঘ কর্তৃক অনুমোদিত বা জাতিসংঘের গঠনতন্ত্র অনুযায়ী বা শাসনতন্ত্র অনুযায়ী এইরকম কোনো একটা ব্রাঞ্চ অফিস বা ব্রাঞ্চ প্রতিষ্ঠান আমাদের দেশে তৈরি করা হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠান যখন তার কার্যকারিতা এবং জবাবদিহিতা এই জনসমষ্টির ওপরে প্রেরণ করতে যাবে বা নিশ্চিত করতে যাবে, তখন সেখানে কিছু বাধা আসে। অর্থাৎ আন্তর্জাতিক সেই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উপরে বেশ কিছু দায় এবং দায়বদ্ধতা চাপিয়ে দেয়, যা এই অভ্যন্তরীণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে মানদণ্ড সেটাকে নিশ্চিত করতে পারে না, ফলে এই প্রতিষ্ঠান ব্যর্থ হয়। এটার পিছনে কারণ হচ্ছে কি? এটার পিছনের কারণ বেশ কিছু কারণ থাকতে পারে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ। এই তিনটি কারণ মূলত সুস্পষ্ট। এই তিন কারণের জন্য প্রথম যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে পরিচালনা এবং দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্বের অভাব। যখন এই প্রতিষ্ঠানটা একটা স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়বস্তু বা রাষ্ট্রনীতি শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু তারপরও সেই প্রতিষ্ঠান যখন তার সম্পূর্ণ জবাবদিহিতা, সুনিশ্চিত মতামত এবং দায়বদ্ধতা অভ্যন্তরীণ রাষ্ট্রনীতির ভিত্তিতে তৈরি করতে পারবে না, তখন এই প্রতিষ্ঠানটা ব্যর্থ প্রতিষ্ঠান হবে। এরকমভাবে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রে ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত আছে, যে প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র লোক দেখানো অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কার্যকারিতা, জবাবদিহিতা যে মানদণ্ড সেটা আন্তর্জাতিক মানদণ্ডের সমকক্ষ নয় বা আন্তর্জাতিক মানদণ্ডের পাশাপাশিও নয়। ফলে এই প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন তারা তাদের নিজেদের ব্যর্থ প্রমাণিত করে, অন্যদিকে এই সংশ্লিষ্টতায় রাষ্ট্রের যে বিষয় ব্যবস্থাপনা আছে সেটা দুর্বল হয়ে পড়ে। এই আন্তঃবিষয়িক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে রাষ্ট্রীয় যে অভ্যন্তরীণ কোন্দল সেটা আরও তীব্র হয়। এটা স্বাভাবিক। যেমন খুব চমৎকারভাবে বিগত 5ই আগস্টের পরে আমাদের দেশে একটা এরকম প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠানটাকে বলা হয় ঐকমত্য কমিশন। তো পৃথিবীর বহু দেশে এরকম ঐকমত্য কমিশন সংগঠিত হয়েছে যুদ্ধকালীন সংকট নিরসনে বা রাজনৈতিক সংকট নিরসনে কিংবা আর্থসামাজিক সংকট নিরসনে বা জাতিগত ধর্মীয় যে সংকট আছে সেগুলোর নিরসনে এরকম অনেকগুলো ঐকমত্য কমিশন সংগঠিত হয়েছে। কিন্তু তারা আউটকাম করেছে, এবং আউটকামের জন্য যে জিনিসটা প্রয়োজন সর্বোচ্চ, সেটা হলো সেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। তারা সেটা করতে পেরেছে, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু আমরা পারিনি। বিগত 5ই আগস্টের পরে আমাদের যে ঐকমত্য কমিশনটা হয়েছে সেটা মূলত রাজনৈতিক যে দল আমাদের দেশে এই মুহূর্তে প্রতিষ্ঠিত যে দলগুলো রয়েছে সেই দলগুলোর একটা পূর্ণাঙ্গ ঐক্যমত ভিত্তি, যেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। এখন পর্যন্ত যতগুলো রাষ্ট্রীয় সংস্কার বা রাষ্ট্রনীতি বা পররাষ্ট্রনীতি বা শাসন ব্যবস্থার যে নীতিগত সিদ্ধান্ত আছে তার সবগুলো সিদ্ধান্ত একচ্ছত্রভাবে অনুমোদিত হয়নি। কারণ এখানে সবার একটা ইন্টারেস্ট আলাদা আলাদাভাবে কাজ করে, এবং কাজ করে বলেই কেউ বর্তমান, কেউ 10 বছর পরে বা আগামী 20-30 বছর পরের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু তারা সেই সিদ্ধান্ত গ্রহণগুলো করেছে, এবং অনেকগুলো সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছে, অনেকগুলো সিদ্ধান্ত ডিনাই করেছে, অনেকগুলো সিদ্ধান্ত অ্যাকসেপ্ট করেছে। কিন্তু ওভারঅল কন্ডিশনে যেটা হয়েছে সেই ঐকমত্য কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তার একেবারে প্রকৃষ্ট উদাহরণ গতকালকের জুলাই সনদের যে ঘোষণাপত্র। বিগত যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে প্রথম নেতৃত্ব দানকারী যে গোষ্ঠী তারা বঞ্চিত হয়েছে। কারণ এটা আরও অনেক জটিল সাংবিধানিক বিষয়বস্তু। অলরেডি সেটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা আসছে।
তত্ত্বগত ব্যাখ্যা আসছে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের ভিত্তিতে ব্যাখ্যা আসছে, আমি আর সেদিকে না যাই। কিন্তু আমি যে জায়গাটায় থাকছিলাম সেটা হলো যে এই প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার দায়ভার আমরা ঠিক এই মুহূর্ত থেকে অনুভব করছি না, এটা আমরা রাষ্ট্র গঠনের প্রথম থেকেই অনুভব করছি। কারণ এই প্রতিষ্ঠানগুলো যে আইসোমরফিক মিমিক্রি তত্ত্বের ওপর তৈরি হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ, যেমন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে, সেটা হলো যে বিগত 10, 15, 20 বছরে এমন কোনো প্রতিষ্ঠান আমাদের দেশে তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কোনো গবেষণা প্রতিষ্ঠান বা কোনো চিকিৎসা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে সমুন্নত, একটা বিশ্ববিদ্যালয়, একটা গবেষণাগার বা কোনো একটা পাবলিক বিল্ডিং বা কোনো একটা পাবলিক রিসার্চ ইনস্টিটিউট না, তৈরি হয়নি। তৈরি না হওয়ার কারণ হচ্ছে এই থিওরি, অর্থাৎ আমাদের ওই প্রতিষ্ঠানগুলো তৈরি করার লোক দেখানো যে মনোভাব বা অবকাঠামোগত প্রতিষ্ঠা, সেটুকু শুধু হয়েছে। কিন্তু তার যে নীতিগত সিদ্ধান্ত, নীতি এবং ন্যায্যতার ভিত্তিতে যে রাষ্ট্রনীতি বা ওই প্রতিষ্ঠানের শাসনতন্ত্র তৈরি হওয়া দরকার, সেটা আমরা তৈরি করতে পারিনি বলেই কিন্তু এ ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়নি। এখন যদি আরও গভীরে যাই, হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে অস্বীকার করছি, যেহেতু তার প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে অস্বীকার করছি, সেহেতু আমি মোট রাষ্ট্রকে কি অস্বীকার করছি? না, আমি রাষ্ট্রকে অস্বীকার করি নাই। আমি আপনাকে বলি আরও সহজ ভাষায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত? ব্রিটিশ পিরিয়ডে তৈরি। রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বুয়েট, বাবা আপনাকে আরও আমি দিয়ে দিলাম যে আপনি ঘোরাফেরা করেন আপনার আশেপাশে বা জেলায় বা বিভাগীয় পর্যায়ে যে সমস্ত বেস্ট অর্গানাইজেশন, সেটা স্কুল কলেজ হইতে পারে বা কোনো ক্লাব হইতে পারে বা কোনো রিক্রিয়েশন প্লেস হইতে পারে, সেটা কত সালে প্রতিষ্ঠিত? খেয়াল করে দেখবেন সেটা 1971-এর আগে প্রতিষ্ঠিত, কিংবা 1954, 1932। বাংলাদেশের বেশিরভাগ প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং বিখ্যাত কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো সব ব্রিটিশ পিরিয়ডে তৈরি। তো ব্রিটিশরা তো আমাদের শাসন করতেন, শোষণ করতেন, দেশের বেশিরভাগ সম্পদ তারা এদেশ থেকে নিয়ে চলে গেছেন। এই রেল, স্টিমার, এগুলা কাদের তৈরি? তাদের দ্বারাই তৈরি। এখন কেন তারা তৈরি করতে সক্ষম হয়েছে? ওই একটা ফ্যাক্ট, আইসোমরফিক মিমিক্রি, অর্থাৎ তারা লোক দেখানো, ভড়ং দেখানো কোনো প্রতিষ্ঠান তৈরি করেনি, যে প্রতিষ্ঠানের নীতিগত কোনো ভিত্তি নেই এবং এই প্রতিষ্ঠান পরিচালনা করতে যে যোগ্য ব্যক্তিত্ব, দক্ষ এবং মানসম্মত যে লোকবল প্রয়োজন, সেটা তারা সুনিশ্চিত করেই এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতেন এবং তৈরি করেছেন বলেই ওই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন আজও অবধি তাদের সুনাম ধরে রেখেছেন। কারণ তাদের শাসনতন্ত্র এবং গঠনতন্ত্রে যে পূর্ণাঙ্গ জবাবদিহিতা এবং সুনিশ্চিত যে মানদণ্ড তৈরি করার যে প্রক্রিয়াকরণ, সেটা তারা তৈরি করতে সক্ষম হয়েছিল বলেই এই প্রতিষ্ঠানগুলো আজও টিকে আছে। এখন এটা হচ্ছে না, কারণ এই প্রতিষ্ঠান যখন এখনকার যে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো তৈরির সাথে সাথে যে জিনিসটা প্রয়োজন, দক্ষ জনবল, পরিচালনা একটা পর্ষদ এবং চমৎকার যে জবাবদিহিতা, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অনেস্টি, এই থ্রি থিংস, এই তিনটা জিনিস আমরা নিশ্চিত করতে পারি না। আজ থেকে 100 বছর আগেই ব্রিটিশরা এই বিষয়বস্তুগুলো সুনিশ্চিত করতে পেরেছিলেন বলেই এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এই আইসোমরফিক মিমিক্রির যে চরম দুর্বলতা এই প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করতে পারেনি, ফলে প্রতিষ্ঠানগুলো আজও দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতা 54 বছর পরও আমরা এই তত্ত্বে আটকে আছি। এখন পর্যন্ত এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি। নির্বাচন কমিশন ব্যর্থ একটা কমিশন, আন্তর্জাতিক জায়গা থেকে তৈরি হলেও অভ্যন্তরীণ যে কন্দল এবং পক্ষপাতিত্ব এবং গ্রাস করার যে একটা টেন্ডেন্সি, সেটা থেকে এটা দুর্বল একটা প্রতিষ্ঠান, অন্যতম দুর্বল একটা প্রতিষ্ঠান। তথ্য কমিশন, আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তথ্য সরলীকরণ, জটিলীকরণ, তথ্য বিভ্রান্তি, তথ্য সংকট, আমাদের কমিশন এগুলো নিয়ে চিন্তা করে না।
তারা মনে করে আন্তর্জাতিকভাবে একটা তথ্য কমিশন আছে, আমাদের দেশও আছে, সো উই আর গোয়িং ওয়েল। কিন্তু এটা পরিচালনা করার জন্য যে দক্ষ জনবল এবং মানে সুদক্ষ কারিগর দরকার, সেটা আমাদের কাছে নেই, ফলে এটা একটা ব্যর্থ প্রতিষ্ঠান। এইরকমভাবে আমাদের দেশে অনেকগুলো প্রতিষ্ঠান ব্যর্থ। যখন রাষ্ট্রের আন্তঃবিষয়ক যে ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনার কি যখন পরিচালনা করার জন্য একটা অভ্যন্তরীণ শাসনতন্ত্রের প্রয়োজন, সেটা যদি দুর্বল হয় বা সেটাকে যদি অগ্রাহ্য করা হয়, সেটাকে যদি কোনো একটা মহল অগ্রাহ্য করতে থাকে, তো একটা পর্যায়ে আস্তে 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 এই প্রতিষ্ঠানটা ব্যর্থ প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। সেটাই হয়েছে। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে ব্যর্থ। ফলে সত্যিকার অর্থে আমরা সুনাগরিক তৈরি করতে পারছি না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে সুনাগরিক তৈরির পিছনে এই সমস্ত প্রতিষ্ঠানের দায়ভার কি? অবশ্যই প্রতিষ্ঠানের দায়ভার আছে। আপনি একটা সরকারি প্রতিষ্ঠানে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা যদি আপনার কাছে প্রকাশ্যমান হয়, তবে অবশ্যই আপনি সেখানে আহ, ভিন্ন পথ অবলম্বন করে আপনি আপনার সুবিধা অনুযায়ী সেই প্রতিষ্ঠান থেকে লাভালাভটা গ্রহণ করবেন। প্রতিষ্ঠান তার বিকল্প পদ্ধতিতে আপনাকে সেবা প্রদান করবে, অর্থাৎ যা অথেন্টিক, রেসপন্সিবল, সেখান থেকে পাবেন। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আপনাকে একটা মানে দুর্নীতিগ্রস্ত নাগরিক তৈরি করতে সহায়তা করবে। এখন আবার নতুন করে প্রশ্ন আনতে পারেন, দুর্নীতিগ্রস্ত, আমি তো এখানে কোনো অর্থনৈতিক নিয়ম শৃঙ্খলার ভঙ্গ করছি না। দুর্নীতি শব্দটার অর্থ সেটা না। দুর্নীতি হচ্ছে নীতির যে স্খলন, সেটাই দুর্নীতি। অর্থাৎ আপনি সেই প্রতিষ্ঠানের কাছে গিয়ে আপনার নীতির স্খলন ঘটিয়ে কোনো একটা দাবি বা কাজ আদায় করছেন। সেই প্রতিষ্ঠানও আপনাকে সেভাবে সহযোগিতা করছে এই কারণে, কারণ তার ভিতরে না দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং সততা কাজ করছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা ওই প্রতিষ্ঠানকে দুর্বল করছি। প্রতিষ্ঠান তার নিজস্ব আহ, অভ্যন্তরীণ জায়গা থেকে যেমন তাকে দুর্বল করছে, আমরা বাইরে থেকে তাকে দুর্বল করছি। ফলে না তৈরি হচ্ছে সুনাগরিক, না তৈরি হচ্ছে সুন্দর একটি প্রতিষ্ঠান। এরকম অনেক উদাহরণ ভরি ভরি। সুতরাং প্রাতিষ্ঠানিক এই দুর্বলতাটাই রাষ্ট্রকে দুর্বল করে তুলছে আমাদের দেশের। এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। আপনার আশেপাশে এরকম যে কোনো প্রতিষ্ঠানের দিকে তাকালেই দেখতে পাবেন সে প্রতিষ্ঠানটা ঠিক কতটুকু দুর্বল, এবং এই প্রতিষ্ঠানকে দিয়ে বিচার করতে পারবেন আপনার রাষ্ট্র ঠিক ঠিক কতটুকু দুর্বল। নাহলে 54 বছর পরও আমাদের দেশের মরলিয়ানা অন্য দেশের হাতে থাকে। আমাদের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো দুর্বল বলে আমরা বাইরের প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হই, অথচ এই প্রতিষ্ঠানগুলো আমরা নিজেরাই পরিচালনা করতে সক্ষম, যদি সেখানে দক্ষ, যোগ্য এবং সততার ভিত্তিতে একটা পরিচালনা গোষ্ঠী তৈরি করতে পারি। তবে এই প্রতিষ্ঠানগুলো অ্যাকুরেটলি, পারফেক্টলি কাজ করবে। ফলশ্রুতিতে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে সঠিক গতিতে কাজ করবে। আর যদি সেটা সম্ভব না হয়, তবে তার জন্য সে ব্যর্থ প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। এর কোনো ব্যতিক্রম নেই। ধন্যবাদ।